গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 4 জনের মৃত্যু। রেলগেট না থাকায় কারণ বলছেন স্থানীয়রা। রেললাইনের কোনো সিগন্যাল ছিল না, স্পিড ব্রেকার ছিল না, এগুলো কিছুই নাই। আমরা গেটের জন্য আমরা তাদেরকে রেললাইনের কর্তৃপক্ষের কাছে আমরা তদবির জানাইছি। অপরিকল্পিত লেভেল ক্রসিং এর কারণে বাড়ছে দুর্ঘটনা। ক্রসিং থেকে 500 মিটার দূর পর্যন্ত আপনার কোনো গাছপালা কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না। লেভেল ক্রসিং এর পেভমেন্ট যদি আমার পুয়ার হয়ে যায়, ভাঙাচোরা থাকে, গাড়ি চলার সময় ঝাঁকি খাওয়ার সময় বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং কিন্তু ট্রেন চলে আসলে অ্যাক্সিডেন্ট ঘটে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। 700 এর উপরে আমাদের লেভেল ক্রসিং গেটের মান উন্নয়ন করব। আমরা প্রতি লেভেল ক্রসিং এ আমরা লোক নিয়োগ দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর মাদারীপুর সৈয়দপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন। ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, সময় বাঁচবে ফেরি পারাপারে। গুজব ও ধারণার ভিত্তিতে নয়, কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ 7 আসামি 7 দিন করে রিমান্ডে। রাজধানীর প্রথম সারির 15টি স্কুলে ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। 12 জানুয়ারির মধ্যে চিঠির উত্তর দিতে নির্দেশ। এবং সচেতনতার অভাবে ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা চালক ও একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় 6 ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। রেলগেট না থাকার কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধিকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট। স্ত্রী সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান গাজীপুর কালিয়াকৈরের বাসিন্দা বিপ্লব। প্রিয়জনের লাশ সামনে নিয়ে তাই নির্বাক চাহনি তার চোখে মুখে। জোরে একটা আওয়াজ হয়েছে, পর আমি দৌড় দিয়ে আইসা দেখি যে ট্রেনের সামনে গাড়ি আটকে আছে। ওই জায়গায় একটা বাড়ি খাইছে। আমার ভাগ্নি লাকি নাম, ওর একটা মেয়ে আর ওর যার ছেলে ও ড্রাইভার সহ খ্রিস্টান মিশনে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিল। তখন ওই ট্রেনের মাঝখানে আসতে পরে গাড়ির উপর দিয়ে ট্রেন উঠাই দিছে। স্থানীয়রা জানান রোববার সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে রওনা হয়েছিলেন তাহমিনা সোনিয়া ও নুসরাত জাহান, কিন্তু শেষ পর্যন্ত আর সন্তানদের স্কুলে পৌঁছে দিতে পারেননি তারা। গ্রামবাসীরা বলছেন কোনো রেলগেট বা গতিরোধক না থাকার কারণেই কদিন পরপর গোয়ালবা থানার রেল ক্রসিংতে দুর্ঘটনা ঘটছে, যাতে বারবার জীবন দিতে হচ্ছে নিরীহ গ্রামবাসীর। এছাড়া রেল ক্রসিংটিকে ঘিরে এভাবে অবৈধ দোকানপাট গড়ে ওঠার কারণেও দূর থেকে চলন্ত ট্রেন দেখতে না পাওয়াও দুর্ঘটনার একটি অন্যতম কারণ বলে মনে করছেন তারা। রেললাইনের কোনো সিগন্যাল ছিল না, স্পিড ব্রেকার ছিল না, এগুলো কিছুই নাই। একটা গেট গেটে আসা আমরা করছি বিগত দিনেও। আমরা গেটের জন্য আমরা তাদেরকে রেললাইনের কর্তৃপক্ষের কাছে আমরা তদবির জানাইছি। এখানে কিন্তু এটা কোনো ক্রসিং না, এটা রেলওয়ে কর্তৃপক্ষ নির্ধারিত এরকম কোনো ক্রসিং না, এটা আমি মনে করি আনঅথরাইজড ক্রসিং। এদিকে দুর্ঘটনার সময় মৈত্রী এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে টাঙ্গাইল সহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গের রেল সংযোগ। তবে প্রায় 5.5 ঘন্টা বন্ধ থাকার পর উদ্ধার কাজ শেষে আবারও স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। অরক্ষিত রেল ক্রসিং, অপরিকল্পিত সংযোগ সড়ক এবং সচেতনতার অভাবে রেলের দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এছাড়াও রেলের সঙ্গে যুক্ত দপ্তরগুলোর অব্যবস্থাপনাও দায়ী বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা।
রেলমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই 700 রেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ ও ক্রসিং ব্যবস্থাপনার কাজ শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য রেলপথ জনপ্রিয় হলেও যত্রতত্র লেভেল ক্রসিং এর কারণে প্রায় মৃত্যুফাঁদে পরিণত হয় রেল লাইন। বর্তমানে দেশে সর্বমোট লেভেল ক্রসিং আছে ৩,৯০৯টি। এর মধ্যে ১,৪১২টি বৈধ ও ১,০৮৫টি অবৈধ। অবৈধ ক্রসিং এর মধ্যে ৪৫২টি রয়েছে স্থানীয় সরকারের অধীনে ও ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছে ৩৬৩টি অবৈধ ক্রসিং। এর মধ্যে লোকবল নিয়োগ দেওয়া হয়নি ৯৪৬টিতে। লোকবল না থাকা ও অরক্ষিত লেভেল ক্রসিং ছাড়াও সংযোগ সড়কে ত্রুটি দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দেখা যায় যে রেল লাইনের সাথে আমরা অনেক কানেকশন করে দিই রাস্তার, ফলে কিন্তু এই লেভেল ক্রসিং গুলোকে আর রেল পথ মন্ত্রণালয় কিন্তু সেখানে আর গেটম্যান নিযুক্ত করে না, ফলে এটা অরক্ষিতই থেকে যায়। আর এই সমস্ত লেভেল ক্রসিং এ সাধারণত দেখা যায় আমার রাস্তার কন্ডিশনটা খারাপ থাকে, ভীষণ অবস্ট্রাকশন থাকে, অনেক গাছপালা থাকে, ফলে হয় কি আমার এই লেভেল ক্রসিং এর পেভমেন্ট যদি আমার পুয়ার হয়ে যায়, ভাঙাচোরা থাকে, গাড়ি চলার সময় ঝাঁকি খাওয়ার সময় বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং কিন্তু ট্রেন চলে আসলে অ্যাক্সিডেন্ট ঘটে। যখনই যেখানেই এই ক্রসিং গুলো আসে, অ্যাটলিস্ট ওই ক্রসিং থেকে 500 মিটার দূর পর্যন্ত আপনার কোনো গাছপালা, কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না। এগুলা কেটে ছেটে এগুলাকে আপনার দৃশ্যমান করতে হবে যাতে মানুষ দেখে। এদিকে রেলমন্ত্রী জানালেন, শিগগিরই অবৈধ ক্রসিং ব্যবস্থাপনায় কাজ শুরু করা হবে। আমরা দুটি প্রকল্প হাতে দিয়েছি, একটি পূর্বাঞ্চলে আর একটি পশ্চিমাঞ্চলে। এই প্রকল্পগুলি অতি তাড়াতাড়ি আমাদের কাজ শুরু হয়ে গেছে। 700-এর উপরে আমাদের লেভেল ক্রসিং গেটের মান উন্নয়ন করব। আমরা প্রতি লেভেল ক্রসিংয়ে আমরা লোক নিয়োগ দেব। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র ব্যবস্থাপনা করলেই হবে না, পাশাপাশি নতুন নতুন সংযোগ সড়ক নির্মাণ ঠেকানো না গেলে দুর্ঘটনা রোধ করা যাবে না বলেও মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মূল পদ্মা সেতুর 2 বছর আগেই চালু করা হলো জাজিরা প্রান্তের 1 নম্বর অ্যাপ্রোচ রোড। দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সড়কের উদ্বোধন করেন। শিবচর কাঁঠালবাড়ির অ্যাপ্রোচ রোড এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব গুজব উড়িয়ে দিয়ে যথাসময়ে শেষ হবে পদ্মা সেতুর নির্মাণ কাজ। মাদারীপুর থেকে হেসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মসৃণ পিচঢালা সড়ক, যেখানে মিশে আছে কোটি মানুষের স্বপ্ন। মূল পদ্মা সেতুর কাজ শেষ হবে 2018 সালের ডিসেম্বরে। তবে তার 2 বছর আগেই সম্পন্ন করা হয়েছে সেতুর 2 প্রান্তের সংযোগ সড়ক। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার সড়কের শতভাগ কাজ শেষ। এবার জাজিরা প্রান্তে 10.5 কিলোমিটার সংযোগ সড়কের মধ্যে 8 কিলোমিটারের বেশি সড়কের কাজ শেষ হয়ে এসেছে। সড়কের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ফেরিঘাটটিকে যোগ করতে এলজিইডি এবং রোডস এন্ড হাইওয়ে নির্মাণ করেছে 6 কিলোমিটার সার্ভিস রোড। এখনই তাই সুফল দিতে আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হলো এই সড়ক। পদ্মা সেতু হবে যথাসময়ে শেষ হবে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে শেষ হবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ পদ্মা সেতু ছোট একটা ত্রুটি বিচ্যুতি নিয়েও দেশের বাইরে কেউ কোনো মন্তব্য করতে পারেন। চলতি মাসের মধ্যে নতুন ফেরিঘাট চালু হলে আগের শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের দূরত্ব 14 কিলোমিটার থেকে নেমে আসবে 9 কিলোমিটারে। ফলে আগে থেকেই পদ্মা সেতুর সুফল পেতে যাচ্ছে এলাকাবাসী। আমরা একটা জিনিস নিয়ে ঢাকা যাম, আমাদের অনেক লোকের অনেক সুযোগ সুবিধা ইনশাআল্লাহ হইব। লাভবান উন্নত ফলাহানি করবো না, খাটবো, আরো গাড়ি ঘোড়া চলাচল সৌন্দর্য হবে ইনশাআল্লাহ, আরো পরিষ্কার হবে, আশা করি দেশের উন্নয়ন হবে। যে এলাকায় ইন্ডাস্ট্রি হবে, গার্মেন্টস ফ্যাক্টরি হবে, আপনার বড় বড় কটেজ হবে, এখানের যে গরিব মানুষ যারা আছে এদের ঢাকা গিয়ে আর গার্মেন্টস চাকরি করা লাগবে না। জাজিরা সংযোগ সড়কে 5টি ব্রিজ, 8টি ওভারপাস এবং 20টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। মূল পদ্মা সেতু চালু 2 বছর আগেই এই অ্যাপ্রোচ রোড 1টি খুলে দেওয়ার ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী এখন থেকেই পেতে শুরু করবেন সুফল। এই 4 লেন সড়কটি ব্যবহার করে মাদারীপুর থেকে ঢাকাগামী যানবাহনগুলো গিয়ে উঠবে কাঁঠালবাড়ি ফেরিতে। এর ফলে সময় কেবল 1 ঘন্টা কমে আসবে না, একই সঙ্গে পদ্মা সেতুকে ঘিরে স্বপ্নের দুয়ার হবে আরও প্রসারিত। হেসান জুয়েল, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর। গুজব ও ধারণার উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ না করে কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সরকার বিশেষ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজার উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম শর্ত। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগ করার ক্ষেত্রে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর। এটার জন্য না হয়। কেউ যদি গুজব এবং একটা সাধারণ ধারণার উপর নির্ভর করে কোনো বিনিয়োগ করেন, তার জন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, সেখানে কার দোষ? যিনি করবেন তার। কাজে এই জন্য আমি বারবার বলবো যে যারাই বিনিয়োগ করবেন তারা অবশ্যই কোন কোম্পানিতে করছেন, তাদের আর্থিক অবস্থাটা কি, তাদের কি কি সক্ষমতা আছে, সবকিছু তথ্য নিয়ে তারপরে তারা করবেন। শেয়ার বাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রেখেছে সরকার। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল নামে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে সহায়তা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইপিওতে 20% কোটা সংরক্ষণ করা হয়েছে। জনগণের সঞ্চয় অভ্যাস গড়ে তোলা এবং সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা অর্জনে বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আমরা যে বিনিয়োগ শিক্ষার ব্যবস্থা নিচ্ছি তার ফলে সচেতনতা সৃষ্টি হবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আখি 5 দিনের রিমান্ডে। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ তাদের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে আদালতে হাজির করে 7 দিনের আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকালে মামলায় গ্রেফতার অপর 6 জনকে আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গতকাল জামায়াতের অর্থদাতা সহ 6 জনকে এবং আজ সকালে আহসান হাবিব মাসুদকে গ্রেফতার করে পুলিশ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে 6 জন আসামিরই 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই 7 দিনের রিমান্ড শেষে আসামিকে পুনরায় বিজ্ঞ আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি যে এইসব জিজ্ঞাসাবাদের ভিতর দিয়ে হয়তো সঠিক তথ্যটি উদ্ঘাটিত হবে এবং প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক শাস্তি বিধান করা সম্ভব হবে। ভর্তির ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে রাজধানীর প্রথম সারির 15টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মতিঝিল আইডিয়াল স্কুল, ফিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ রাজধানীর 15টি স্কুলের প্রধানকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীতে শূন্য আসনের শিক্ষার্থী ভর্তি পদ্ধতি ও নীতিমালা, এবছর ভর্তির আসন সংখ্যা সম্পর্কে 12 জানুয়ারির মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি বাণিজ্য সম্পর্কিত বেশ কিছু অভিযোগ দুদকে জমা পড়ে। ওই সব অভিযোগ যাচাই বাছাই করার পর আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে আগামী 31 জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 1 মাসের সময় চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সাঁওতালদের বাড়িঘরে পুলিশের আগুন দেওয়ার ভিডিও ফুটেজ
দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে তা তদন্তে বিচারিক ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন আদালত। সাঁওতালদের উচ্ছেদকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষকে সাঁওতাল এবং বাঙালি দুষ্কৃতিকারীর সংঘর্ষ উল্লেখ করে প্রতিবেদনের বিষয়ে হাইকোর্টে হাজির হয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। যেহেতু তিনি 30 দিনের সময় চেয়েছিলেন, পরবর্তী কোর্ট ওই পক্ষকে শুনে সেখানে 20 দিনের সময় মঞ্জুর করেছেন, অর্থাৎ আগামী 31/1/2017 তারিখে পরবর্তী আদেশের জন্য রেখেছেন। ইতিমধ্যে তিনি যেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেন রিপোর্ট দাখিল করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা মামলায় গ্রেফতার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আখিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিন রিমান্ডে নেয়ার আদেশ দেন। গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা এলাকা থেকে আখিকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত 30 অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননার ছবি পোস্ট দেয় নাসিরনগরে 8টি হিন্দু পাড়ায় হামলা চালানো হয়। এসব ঘটনায় 8টি মামলা করা হয়। ওই মামলায় আখিকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা রাখি তাকে পুলিশ একান্ত সান্নিধ্যে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় হাজার হাজার মানুষের মধ্যে প্রকৃতপক্ষে যে গুটি কয়েক লোক জড়িত, যাদের স্বার্থে এই ঘটনাটি ঘটছে, যারা বেশি উৎসাহী হয়ে ঘটনাটি ঘটাইছে, অর্থলগ্নি করছে বা অন্যান্যভাবে ঘটনাটা ঘটাইতে সাহায্য করছে, তাদের চিহ্নিত করতে অচিরেই তদন্তকারী দল সক্ষম হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। বছরের শুরুতে ভারী তুষারপাত আর ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্কে জরুরি সতর্কতা জারি। এবং আবারও ইনজুরিতে মাশরাফি। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টি-20তে ডান হাতের বুড়ো আঙুলের চোট, মাঠের বাইরে থাকতে হবে 6 থেকে 8 সপ্তাহ। সেপটিক ট্যাঙ্ক বাড়ি বা ভবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, অথচ এটি দিন দিন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। বেসরকারি হিসাবে দেশে গত 10 মাসে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছেন 23 জন। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের উপস্থিতির বিষয়ে সচেতন না থাকার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। বিস্তারিত থাকছে তোহা খান তামিমের রিপোর্টে। আমার মাসুম বাবা যে মায়ের এই বিলাপ আর বিষণ্ণ মুখ সন্তান হারানোর কষ্টে গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মাসুম তার চাচাতো ভাই জুয়েলকে নিয়ে বাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন। ট্যাঙ্কে নেমে জুয়েল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নামে মাসুম। জুয়েলকে উদ্ধার করলেও উঠতে পারেননি তিনি নিজে। পরে তাকে বাঁচাতে গিয়ে একইভাবে অচেতন হয়ে মারা পড়েন বড় ভাই মহসিনও। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের তথ্য অনুযায়ী 2013 থেকে 2015 পর্যন্ত সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছেন 28 জন, আর গেল 10 মাসেই প্রাণ হারিয়েছেন 23 জন। বুয়েটের বিশেষজ্ঞদের মতে সেপটিক ট্যাঙ্কের ভেতরে জৈব পদার্থ পচনের কারণে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। এ অবস্থায় ট্যাঙ্কের ভেতরে ঢুকলে অক্সিজেনের প্রবল ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া দাহ্য যে কোনো পদার্থ এর সংস্পর্শে নিলে বিস্ফোরণ ঘটতে পারে। পাশাপাশি ট্যাঙ্কে তৈরি হতে পারে সালফিউরিক অ্যাসিড, যা ওয়াল বা স্ল্যাবে ধসের কারণ হতে পারে। এখানে তো অক্সিজেনের স্বল্পতা এবং যে গ্যাসটা আছে সেটার বিষক্রিয়া খুব তীব্র। অনেকদিন থেকে যদি পরিষ্কার করা না হয় তাহলে একটি বড় গ্যাসের চেম্বারে পরিণত হবে এটি। বিশেষজ্ঞরা বলছেন, ট্যাঙ্কের মুখ খোলার পরপরই ট্যাঙ্কে প্রবেশ করা বিপজ্জনক। প্রথমে পানি দিয়ে পুরো ট্যাঙ্ক ভরে ফেলতে হবে। দীর্ঘদিন অব্যবহারে পড়ে থাকা পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময়ও সাবধানতা অবলম্বনের পরামর্শ ফায়ার সার্ভিসের। গাছের লতা পাতা বড় ডাল কেটে লড়াচড়া করলেন, পানি দিয়ে পুরাটা ফ্লাডেড করে ফেললেন, তাহলে কিন্তু গ্যাস বের হয়ে গেছিল। দেয়াশালাই, তারপরে আপনার ইলেকট্রিক্যাল লাইন টার্ন অফ টার্ন অন করা যাবে না, তারপরে হলো আপনার মোবাইল ব্যবহার করা যাবে না। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা দেশে প্রায়ই ঘটছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, ট্যাঙ্কির ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে কিনা তা নিশ্চিত হয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতায় দিতে পারে এ অবস্থা থেকে মুক্তি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মেগাসিটি ঢাকা একই সময়ে জন্ম নেয়া অনেক শহরই এখন বিশ্বে পরিকল্পিত নগরীর শীর্ষে থাকলেও ঢাকা রয়েছে অপরিকল্পিত নগরীর শুরুর কাতারে। মানুষের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উঁচু নিচু অট্টালিকা, যার বেশিরভাগই নিয়ম নীতির তোয়াক্কা না করেই নির্মিত হচ্ছে।
বিশেষজ্ঞরা এজন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে ঢাকাকে বাঁচাতে পুনর্গঠনের তাগিদ দিয়েছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার তাগিদে ঢাকায় আসছে ১৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগেরই পূর্ব থেকে নির্ধারিত থাকে না মাথা গোঁজার জায়গা। বিপুলে জনগোষ্ঠীকে বুকে ধারণ করতে গিয়ে তিলোত্তমা ঢাকায় তাই প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে গড়ে উঠছে নতুন নতুন ভবন। মূল ঢাকায় আর জায়গা না থাকায় এখন শহরের আশপাশের ডোবা কিংবা নালা ভরাট করেও ইচ্ছেমতো আবাসনের ব্যবস্থা করছে নগরবাসী। এখানে অনেক নিচে ছিল জায়গা আর এবং অনেক পচা পানি ছিল, ময়লা ছিল। সরকার থেকে এখানে কোনো পরিকল্পনা করা হয় নাই। যে এরকম পারে ওইভাবেই উঠাইতে আছে আর কি, নিজেরাই নিজেকে পরিকল্পনা ভাবেই করতে আছে। সঠিক পরিকল্পনা না থাকায় আবাসনের পাশাপাশি মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত থাকছেন অনেক মানুষ। কিসের পরিকল্পনা ঢাকা? আমরা তো ঢাকা কোনো ইয়া পাই না। তাতে আমাকে গ্যাস নাই, আমরা গ্যাসটা কি পাক করি? আমরা লাড়কিতেই পাক করি। রাস্তা চটপটি বেশি, তার 4-5 জন ছেলে মেয়ে নাতিলে এক রুমে সবাই থাকি। ঢাকা শহর একটা উন্মুক্ত ড্রেন, এটা কি পরিকল্পিত নগরীর বলা যায়? এটা হাস্যকর বিষয় না? সন্ধ্যার পর তো আমরা মশার জ্বালায় থাকতে পারি না। যখন বৃষ্টির পানিগুলো এদিক দিয়ে হয় তখন বিশ্রী একটা দুর্গন্ধ হয়। দেশ জন্মের ৪৫ বছর পরও অপরিকল্পিত আবাসন ব্যবস্থার জন্য নগর পরিকল্পনাবিদরা দায়ী করছেন রাজুককে। পাশাপাশি এলোমেলোভাবে বেড়ে ওঠা ইট পাথরের নগরীর লাগাম এখনই না টানতে পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলেও আশঙ্কা তাদের। যদিও সরকার বলছে বেশ কিছু প্রকল্প ছাড়াও পরিকল্পিত নগরের জন্য নতুন করে স্যাটেলাইট সিটির পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্প স্থাপনা তো শহরের মধ্যে থাকবার কথা না। উত্তরা তৃতীয় পর্ব সম্প্রসারণ এলাকা সেখানে, এবং আমাদের একটা বড় প্রকল্প হচ্ছে আমাদের পূর্বাঞ্চল নিউটাউন প্রজেক্ট। ঢাকার চারপাশে আরো আবাসিক এলাকা স্যাটেলাইট সিটি করার আছে। রাজুক তার এই অনুশাসন নীতিমালা কার্যকর করার বদলে ডেভেলপ করছেন, নতুন নতুন প্রকল্প বানাচ্ছেন, যেটা আসলে প্রাইভেট সেক্টর করতে পারত। ঢাকার গঠন অনুযায়ী কোথায় উঁচুতলা হবে, কোথায় নিচুতলা হবে, সেটা যেভাবে নির্ধারণ করা জরুরি, তার সাথে জরুরি ঘনত্ব সিদ্ধান্ত নেওয়া। যেই মুহূর্তে বালু ভরাট করা জায়গায় ভবন তৈরি হলো, সেই মুহূর্তে ভবনটা চিরজীবনের জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে চলে যায়। বর্তমানে এই মেগাসিটি ঢাকার জনসংখ্যা প্রায় 2.25 কোটি। আজ থেকে 20 বছর আগে যা ছিল 1 কোটির কম। সুতরাং এ থেকেই ধারণা পাওয়া যায় আগামী 20 বছর পরে কত বিপুল হবে ঢাকার জনসংখ্যা। তাই এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত নগরী গড়ে তুলে সেখানে আবাসন ব্যবস্থা করা যে কারোর জন্যই নিঃসন্দেহে চ্যালেঞ্জের ব্যাপার। তবে বিশ্লেষকরা মনে করেন সেটা একেবারে অসম্ভব নয়। শুধু দরকার ঢাকার বিকেন্দ্রীকরণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ রাষ্ট্রপতির কাছে বেশ কয়েক দফা প্রস্তাবনা তুলে ধরেছে গণতন্ত্রী পার্টি, গণফোরাম ও খেলাফত আন্দোলন। বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যান গণতন্ত্রী পার্টির 14 সদস্যের প্রতিনিধি দল। যুদ্ধাপরাধী বা তাদের পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য আইন প্রণয়নের দাবি জানানো হয়। এরপর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম ও পরে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রত্যেক দলই নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ বেশ কিছু প্রস্তাব পেশ করেন। আমরা 8 দফা দাবি ওনার সমীপে আমরা উত্থাপন করেছি। আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা, মুক্তিযুদ্ধের পক্ষের যারা ওদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা, যুদ্ধাপরাধী বা যুদ্ধ অপরাধীর পরিবারের কেউ যাতে প্রতিনিধিত্ব করতে না পারে সেই দিকে মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অনুরোধ জ্ঞাপন করছি। অবাধ নিরপেক্ষ নির্বাচনকে জন্য যে ধরনের নির্বাচন কমিশন আইন করে সেটা করা, এবং আইনে কি কি বিধান হওয়া দরকার সেগুলো আমরা বলেছি। সেখানে একটা অনুসন্ধান কমিটি, যারা 5 জন নিয়ে, যে যারা ওই অন্য কে হবে কমিটি, সার্চ কমিটি, হ্যাঁ সার্চ কমিটি। তারপরে এখানে আমরা বলেছি যে ইলেকশনকে যে অর্থর যে প্রভাব এটা থেকে মুক্ত করা, যে সংকীর্ণ সে দলীয় স্বার্থ থেকে মুক্ত করা। দেশের বাইরের খবর। বছরের শুরুতে ভারী তুষারপাত আর ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে 9 ডিগ্রি ফারেনহাইটে। স্থানীয় সময় শনিবার ভোর থেকে শুরু হওয়া তুষারপাতের কারণে নিউ ইয়র্ক সহ রাজ্যের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হঠাৎ করে আবহাওয়ার এমন আক্রোশে বিপাকে পড়েছেন প্রবাসী বাঙালিরা।
টিএম মামুনের ছবিতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। তুষারের মোড়কে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক। সূর্য জাগার আগে শনিবার ভোররাত থেকে তুষারপাত শুরু হয়। রাতের আকাশও থাকে তুষারের দখলে। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তির কবলে পড়ছেন প্রবাসী বাঙালিরা। কঠিন কর্মজীবনেও যার বিরূপ প্রভাব পড়ছে। তুষারপাতের পাশাপাশি তাপমাত্রার দ্রুত পতনে কেবল মানুষ নয়, দিশেহারা প্রকৃতির সুন্দর পাখিরাও। তীব্র তুষারপাতের কারণে 6 থেকে 12 ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে নিউ ইয়র্কের রাস্তাঘাট ও আশপাশের এলাকা। নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের 5 ডিগ্রি নিচে থাকবে বলে ধারণা আবহাওয়া দফতরের। রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কারে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাপমাত্রা ও ঠান্ডা এই দুইয়ের এমন আক্রোশ আগে দেখেননি বলে জানালেন নায়াগ্রার কাছাকাছি বসবাসকারী এই প্রবাসী বাংলাদেশি। এইরকম স্নো কোনোদিন দেখি নাই, তাও কাজের প্রয়োজনে আমি এখানে টেলার্সে কাজ করতে আসছি। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ব্যবসায়ও এসেছে মন্দাভাব। তবুও বেঁচে থাকার সংগ্রামে ক্লান্তিহীন পথ চলছেন প্রবাসীরা। অ্যাক্সিডেন্টের ভয় আছে প্রচুর। আজকে -9 ঠান্ডা, অনেক ঠান্ডা, রাস্তাঘাটে মানুষ খুব কম। প্রচন্ড ঠান্ডা, এই বছর প্রথম স্নো পড়ছে আর কি। জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গেছে, চলাফেরা অনেক কঠিন হয়ে গেছে। অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাসা চলে আসছে, বিশেষ করে আমার দোকান আমি বন্ধ করে এখন এসে পড়ছি আর কি। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত কুইন্সে তুষার পড়েছে 4.5 ইঞ্চি। এ যাবৎ সর্বোচ্চ 6 ইঞ্চি তুষারপাত হয়েছে লং আইল্যান্ডের সাফক কাউন্টিতে। তুষার জমে বরফ হওয়ায় চলাচলে ও ঘরের বাইরে বেরোতে জরুরি সতর্কতা জারি করেছেন নগর কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক ছাড়াও তুষারের মোড়কে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র তুষারপাত ও প্রচন্ড ঠান্ডায় জর্জিয়া, কেন্টাকি, মেইন ও ওরেগন অঙ্গরাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 প্রসঙ্গ। আবারও ব্যর্থ হলো বাংলাদেশ। ওয়ানডের পর টি-20 সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের শেষ টি-20তে বাংলাদেশকে 27 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 194 রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 167 রানে থামে মাশরাফিদের ইনিংস। মোস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। বে ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিমি নিশাম আর কেন উইলিয়ামসন ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, তবে উইকেটে তাদের জমে উঠতে দেননি রুবেল হোসেন। দারুণ এক বাটারফ্লাইয়ে শেষ জিমি নিশাম। এর কিছুক্ষণ পর আবারও রুবেল ফেরান আগের ম্যাচের নায়ক কলিন মুনরোকে। টম ব্রুস মোসাদ্দেক সৈকতের স্রোতে ভেসে গেলে 41 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আর ঠেকানো যায়নি অধিনায়ক কেন উইলিয়ামসন আর কোরি অ্যান্ডারসনের ব্যাটিং তাণ্ডব। রান বন্যায় ভাসিয়েছেন বাংলাদেশের বোলারদের। 72 বলে 124 রানে জুটি গড়ে মাশরাফির ওভারে সাকিব তামিমের হাতে 2 বার জীবন পাওয়া কেন উইলিয়ামসন ফেরেন ব্যক্তিগত 60 রান করে। কিন্তু থামানোই যাচ্ছিল না অ্যান্ডারসনের ব্যাটিং ঝড়। ছক্কার বৃষ্টি ঝরালেন বে ওভালে। শেষ পর্যন্ত তার ক্যারিয়ার সেরা 41 বলে 10 ছক্কা আর 2 চারে 94 রানে দানবীয় ইনিংসে 194 রানে বিশাল সংগ্রহ পায় কিউইরা। আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে দারুণ শুরু বাংলাদেশের, কিন্তু আবারও সেই ছন্দপতন। ট্রেন্ট বোল্টের বাউন্সে বাউন্স ব্যাক করলেন তামিম ইকবাল। ব্যক্তিগত 24 রানে ফেরেন তিনি। এরপর সৌম্য আর সাব্বির মিলে ম্যাচে রাখলেন বাংলাদেশকে, কিন্তু শেষ ফিনিশিং কেউই দিতে পারলেন না। সৌম্য 42 আর সাব্বির 18। ঠিক সমান রানে মাহমুদুল্লাহ আউট হলে 12 ওভারে 4 উইকেটে 122 রান অতিথিদের। তখনও ম্যাচে ছিল বাংলাদেশ, তাই তো সময়ের দাবি মেটাতে পারতেন সাকিব আল হাসান, কিন্তু পারেননি আস্কিং রান রেটের সাথে চুলে উঠতে। সাকিব 41 রান করলেও নিউজিল্যান্ডের মাটিতে জয়টা অধরাই থেকে যায় বাংলাদেশের। ভক্তদের আবদার কিউই ক্রিকেটাররা মেটাচ্ছেন, তবে মেটাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বপ্ন আর বাস্তবতার ফারাক স্পষ্টই ফুটে উঠল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগেই ডুবিয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের গল্প ভবিষ্যৎ প্রজন্মকে শোনাতে তাই অপেক্ষা করতে হবে আরো দীর্ঘ সময়। মাঙ্গানুয়ের বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ইনজুরি আর মাশরাফি যেন ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন সময় ইনজুরির শিকার হয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে ম্যাশের।
নিউজিল্যান্ড থেকে আবারও এলো সেই দুঃসংবাদ। ডান হাতের বুড়ো আঙুলে চির ধরায় এবার 6 থেকে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক। টি-20 সিরিজের শেষ ম্যাচে 18তম ওভারের দ্বিতীয় বলে ম্যাচের একটি ফুল টসে সজোরে ব্যাট চালান কিউই হার্ড হিটার কোরি অ্যান্ডারসন। বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন মাশরাফি, তবে বলটি তালুবন্দি করতে পারেননি তিনি। উল্টো বুড়ো আঙুলে মারাত্মকভাবে আঘাত পান ম্যাশ। প্রাথমিক চিকিৎসা নিলেও পরিস্থিতি খারাপ হওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে সিটি স্ক্যান করার পর ম্যাশের ডান হাতের বুড়ো আঙুলে চির ধরা পড়ে। মাশরাফি ছাড়াও এই ম্যাচে ইমরুল কায়েস এবং তামিম ইকবালও কিছুটা চোট পেয়েছেন, তবে তা কতটা গুরুতর সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 4 জনের মৃত্যু, রেলগেট না থাকায় কারণ বলছেন স্থানীয়রা। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন, ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, সময় বাঁচবে ফেরি পারাপারে। গুজব ও ধারণার ভিত্তিতে নয়, কোম্পানির আর্থিক সক্ষমতার তথ্য নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ 7 আসামি 7 দিন করে রিমান্ডে। এবং রাজধানীর প্রথম সারির 15টি স্কুলে ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। 12 জানুয়ারির মধ্যে চিঠির উত্তর দিতে নির্দেশ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.থেকে আর সঙ্গে থাকুন সময়।